এক নম্বর হলো 7 মাস ধরে আপনারা আলোচনা করেছেন। 9 মাস, 7 মাস বা 9 ফেব্রুয়ারি থেকে কি সংস্কার এবং ঐক্যমত্য হওয়া, বেসড অন রিফরমেশন, ঐক্যমত্যে আসবেন, এই হলো আলাপ। এই আলাপ করতে 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 আপনি একটা খসড়ায় পৌঁছাইলেন। তারপরে যখন এটা চূড়ান্ত হইল, খসড়াগুলো আপনারা দেখছেন, নোট অফ ডিসেন্ট উনি দেখ, আমি দেই, আপনি দেন, সবাই দিছি, সমর্থন করছি, দ্বিমতও আছে। এবং উনি যে কথাটা বললেন, ওই সনদের ভিত্তিতে তারা নির্বাচন করতে রাজি, যেটায় তারা স্বাক্ষর করছেন। তার মানে সেটা শুধু গণভোট না, নির্বাচনটা পরের অপশন, তিনটা অপশন। আমি আইনি ভিত্তির কথা প্রশ্ন, আইনি ভিত্তির প্রশ্নে ওইটা তার আইনি ভিত্তি হোক, ওইটা আইনি ভিত্তি হলে অটোমেটিক নির্বাচন ওই আইনি ভিত্তিতেই চলে যাবে, সেটা ভিন্ন কথা। ভিন্ন কথা, ভিন্ন কথা মানে আইনি ভিত্তিটা দরকার ইনফ্যাক্ট নির্বাচনের জন্য, এটা এডমিট হইল, নির্বাচন আইনি ভিত্তি দরকার। এখন আসেন যে কথা আমি ঘটনাচক্র ওই দিন ছিলাম, ওই জুলাই স্বাক্ষর যে স্বাক্ষর অনুষ্ঠানে, সেখানে মঞ্চে তারা উপবিষ্ট ছিলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ মঞ্চে তারা সকলেই। এর ভিতরে প্রফেসর সাহেব ইউনূস সাহেব ভাষণ দিচ্ছেন, আলী রিয়াজ সাহেব বক্তব্য রাখছেন, উপস্থাপন আরও বক্তব্য রাখছে, লম্বা একটা সময় গেছে। তারা স্বাক্ষর করার পরে বলতেছে যে যেখানে স্বাক্ষর করছে সেই বিষয়গুলো ওখানে আগে ছিল না। তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কি করলেন ভাই? একটা কথা বলছে, রাষ্ট্র, এটা দেশ, তাহলে 1.5 ঘন্টা যে আপনারা বসা ছিলেন ওখানে, পড়েন নাই? এটা তো রাষ্ট্র, পড়া উচিত ছিল যে আপনার যেটার কথা বলতেন সেটা ওখানে নাই, তো তাই হয়ে থাকে, তাহলে তো ওখানে বসেই আপনার দ্বিমত করা উচিত। পড়া স্বাক্ষরের আগে, ইয়েস, আমরা পড়েছি, দেখেছি, 8 মাস যেটা করেছি তা হয়নি, সেটা এখানে নাই, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, এটা তখনই বলা উচিত ছিল। ঠিক আছে, আমি জানি না বলতে পারেন নাই কেন। এইবার আসেন, এখন যদি আপনি বলতেছেন যে প্রতারণা করছে, আমি ওনাকে কিন্তু চ্যালেঞ্জ করতেছি না, বিকজ ওনাদের দল সবচেয়ে ভালো জানে, তাই না ভাই? আমি কিন্তু আপনাকে ওই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করছি না, প্রশ্ন তুলছি। হ্যাঁ, প্রশ্ন তুলছি। এইবার আসেন, রাজনীতিতে এত বড় একটা পাকা দল যারা ক্ষমতায় ছিল, আপনি প্রতারিত হইলেন, যদি প্রতারিত হয়ে থাকেন সেটা কিন্তু আপনার রাজনৈতিক বিবেচনায় নিলে এটাও আপনার পরাজয় বা ব্যর্থতা। আপনি যদি বলেন সরল বিশ্বাসে গেছেন, সরল বিশ্বাস বলতে কিছু নাই তো, সরল বিশ্বাস বলতে কিছু নাই। কেন নাই আমি বলি, সরল বিশ্বাসে একসাথে আন্দোলন করছেন যে দলকে নিয়ে, সরল বিশ্বাসে যে দল কিনে জোট বানাইছেন, মন্ত্রীও বানাইছেন, আজকে আবার তাদের বিরুদ্ধে মনে করেন আন্দোলন চলছে। আন্দোলন করুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রতারিত হইলেন বিএনপি, এখনো কেন জোরালোভাবে এটার কৈফিয়ত চাওয়া হচ্ছে না, কিংবা কি করণীয় তাদের? আমি খালি প্রতারণা করছে বলে বসে আছি, আমি আবার নির্বাচন চাচ্ছি। এই যে সরকার, বর্তমান সরকার যদি এত বড় একটা প্রতারণা করতে পারে, রাখেন, তাহলে নির্বাচনের দিন কি হইতে পারে? নির্বাচনের দিন এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে। সুতরাং আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। বাংলাদেশে মানুষকে কে কতটুকু সম্মান করে ওগুলো আমাদের দেখা। তাদের দলের ভিতরে যদি এখন দেখেন, টপ সিনিয়র নেতার সাথে মিড লেভেলের নেতাদের ব্যবহার, আচরণ টিভির পর্দায়ও দেখি, বডি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু আমরা দেখি। কাজে কত সম্মান কে কাকে, এগুলো আমাদের বোঝা আছে, কারণ ভাই এই আবহাওয়া আমি বড় হয়েছি। এগুলো গল্প, কতটুকু সম্মান আমরা করি কাকে আমরা দেখি তো। তাতে সমস্যা কি? আমার দলের লোক আমাকে সম্মান করলো না, সমস্যা নাই তো, সেটাই তো বলতেছি। আপনি এখন এটা বানাইছেন, একটা ইউনূস সাহেবকে আমি সম্মান করি, দরকার নাই তো আপনার সম্মান করার। আপনি তো দেশটাকে ভাবেন, রাষ্ট্রকে ভাবেন, জনগণকে ভাবেন, সব কিছু ভাবেন। কিসের ইউনূস আমার? কিসের? কারণটা কি? কেন আমি নমনীয় হব তার প্রতি? আপনাকে কনফার্ম করতে হবে, ইয়েস মিস্টার ইউনূস সাহেব, ইউ আর লুজিং দিস থিংস, এবং আমি আরো 4 মাস অপেক্ষা করবো কেন? আজকে 7 মাস 8 মাস আপনি অপেক্ষা করলেন কেন? গেট লস্ট, কেউ তো বলেননি। আমার এত সফট কর্নার, আমার দেশের টাকা বাঁচানো। আরে যখন যে সরকার বাংলাদেশে ছিল, বাংলাদেশের অর্থনীতির বাজেট যে সাইজের, সেই সাইজ মোতাবেক সবসময় লুটপাট হয়েছে, সবসময় লুটপাট হয়েছে বাজেটের সাইজ অনুযায়ী। আয় যখন 50 তখন 30 টাকা লুট হয়েছে, আয় যখন 50 লাখ তখন 30 লাখ লুট হয়েছে, আয় যখন 50 বিলিয়ন 30 বিলিয়ন লুট হয়েছে। তা আপনি এখন এত দরদি দেশের টাকা বাঁচানোর জন্য আপনি আইনি ভিত্তি নিয়ে যাবেন না? আপনি নির্বাচনটা দিতেছেন কোন আইনে সেটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ার করতে পারেন নাই। বুঝবেন তফসিল দিতে যাওয়ার সময়। আপনি গণভোটে 3000 কোটি টাকা খরচ হবে তো কি হবে? কি 300 কোটি টাকা 400 কোটি টাকা পিয়ন মারছে, এখনো নাকি এনসিপির ছেলেরা পেলেরা প্রচুর টাকা কামাইতেছে, তারপরে উপদেষ্টাদেরকেও কোটি না 100 কোটি টাকা কামাইতেছে। এই লেভেলেই কামায়, আর কোনো লেভেলে কামাই নাই। এগুলো অজুহাত সঠিক না। এটা রাষ্ট্র, রাষ্ট্রের 3000 কোটি টাকা বাঁচানোর মধ্যে এত সফট কর্নার। আপনার আইনি প্রক্রিয়ায় বৈধভাবে যান পার্লামেন্ট পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার পর আপনি কি করবেন পরের চ্যাপ্টার। পার্লামেন্ট পর্যন্ত যাইতেই পারতেছেন না আপনি। মানে আসলে কি পার্লামেন্টের কোনো ক্ষমতা থাকবে ওই সময়?
থাকবে কি থাকবে না পরের চ্যাপ্টার। আপনি বাংলাদেশে এই যে আমি যদি বলি, আপনি যদি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন যার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমি পার্লামেন্টে গেলে, আপনি আবার বলেন যে পার্লামেন্টে যদি বিএনপি এখন যায়, এই জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া বিএনপি কোনো অল্টারনেটিভ অপশন আছে? কোথায় এটা ছাড়া যদি আপনি পার্লামেন্টে যান? না, এটা নিয়েই গেলাম, আমি গণভোট দিয়ে পাশ করে পার্লামেন্টে গেলাম, সেখানে গিয়ে আমি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো তো আমি গণভোটে সেগুলো থাকতেছে না। তাহলে তার মানে ইয়েস, এইখানেই কথা। তার মানে আমি যে নোট অফ ডিসেন্ট দিয়েছি উচ্চ কক্ষের বিষয়ে, আমি যে বিষয় মানলাম, তো সেগুলো তো আমাকে বাস্তবায়ন করতে হবে। আপনি কথা শুনেন, নোট অফ ডিসেন্ট আপনি দিছেন, হ্যাঁ ঠিক আছে, আপনি দিছেন, উনি দিছে, XYZ দিছে, নোট অফ ডিসেন্ট দিছেন, কিছু মিলছেনও, একমত হইছেন সবগুলা। হ্যাঁ, এইখানে ছিল কারা? রাজনৈতিক দলগুলো। কয়জন? 2টা দল। হ্যাঁ ভাই, রিয়েলিটিতে আসেন, গল্প করে লাভ না। 2টা না 33টা দল ভুয়া। 2টা দলে 4 জন লোক স্বাক্ষর করছে, আর বাকি যারা রাজনীতি বড় দলের অনুকম্পা পাওয়ার জন্য স্বাক্ষর করছে, অনুকম্পা পাওয়ার জন্য। একটা সিট ছেড়ে দিবে আমি এমপি হবো, একটা সিট ছেড়ে দিবে এমপি হবো। একটা দলের সমস্ত জনসমর্থক এবং নেতা 2টা বাসে বললে কমপ্লিট, আপনি তারটারে কাউন্ট করতেছেন। আজকে যদি রাজ্যের একটা পার্টি হয়, তাহলে তাদের স্ট্যাটাস আমার স্ট্যাটাস সেম। সব পার্টি খুঁজেন, না আপনার বেশি হবে। আর শুনেন না, সব পার্টি খুঁজেন, প্রেসিডেন্টের নাম জানেন তো মহাসচিবের নাম নাই, মহাসচিবের নাম জানেন তো প্রেসিডেন্টের নাম নাই। কাজে এই গল্প করে কোনো লাভ নাই রে, আননেসারি, ডোন্ট ওয়েস্ট টাইম। এখন যেটা বলছেন নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, উনি দিছে বা আপনি দিচ্ছেন, এখানে 30% মনে করুন বা 35% ছিল বড় দলটার, তারপরের দলটা ছিল 10%, 40, বাকি 60 কারা? বাদ দিলাম আরো 20, তার জন্য পতিত সরকারের আর এবং জাতীয় পার্টি মিলে, ঠিক আছে, 60 বাদ দিলেন, আর 40 যে তারা দলবিহীন জনগণ। দলবিহীন জনগণের কাছে তো আপনি নোট অফ ডিসেন্ট সব পাঠাইতে পারবেন না, বিকজ তাদের প্রতিনিধি নাই। 1, 2, ঐক্যমত্য যদি আসতেই পারতো তাহলে তো আর গণভোট লাগতোই না। গণভোটে আপনি যখনই পাঠাবেন, নোট অফ ডিসেন্ট থাকবে না। আমি আবার এখন সমস্যা তো ওই জায়গায়, নোট অফ ডিসেন্ট দেবেন না, আমার এটা পাস হয়ে গেল। গণভোটের নিয়মে তো তাই রে ভাই, আপনি কি গণভোটের নিয়মে 84টা পর্বে আর দিবেন? জুলাই সনদের আইনি ভিত্তি চান কি চান না, হ্যাঁ বা না, দ্যাট ইজ গণভোট। সাধারণ মানুষ কি মানে সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না তো করতেছেন। পৃথিবীর সব দেশে সাধারণ লোক লেখে না, সংবিধান লিমিটেড লোকে লেখে। ওই দিন তো স্টেজে গেলাম, দেখলাম তো মাত্র 25-50টা লোক, তার ভিতরে 4টা লোক ইম্পর্টেন্ট, যারা লোক জনসংখ্যার রিপ্রেজেন্ট করে, বিএনপি আর জামাত। 4টা লোকের স্বাক্ষর করছে, 20 কোটি লোকের সিদ্ধান্ত। বিষয়টা কি এরকম যে আপনি আইনি মারপ্যাচে ফেলে আমি যেটা চাই না সেটা বাস্তবায়ন করা? আইনের মারপ্যাচ না তো, এখানে একটা বিধানে চলবেন তো আপনি তো বলতেই পারতেছেন, আপনি নির্বাচনে দিতেছেন কোন বিধানে? সংবিধান কি বলছে যখন মন চায় তখন নির্বাচন দেন? এটাকে বলেন না আমাকে জনাব রহমতুল্লাহ। তাহলে তো সবসময় এইভাবেই চলবে, তাহলে তো সংবিধান থাকা না থাকা ইকুয়াল। থাকা না থাকা অর্থ আছে নাকি? এই বিষয়টা একটু বিধান না মানেন। এই সময় অন্য একটা বিষয় নিয়ে একবার কথা বলে শেষ করবো। আচ্ছা, আরেকটা কথা বলে শেষ করে দিই ভাই একটা কথার জবাব দিতে হয় আমার। এই যে বিদেশি লোকেরা এসে এখানে 7 বছর আর 7 মাস 8 মাস রাজত্ব করলো, ফ্রম ডে ওয়ান আপনি জানেন বিদেশে গেলেন কেন? না, প্রশ্ন আমি করেছিলাম, যাবেন না আপনি? ওকে, আমরা ওই যে রহমতুল্লাহ ভাই একেবারেই যদি ভাই যে প্রশ্নটা তুলেছে যে এখানে যারা রাজনৈতিক দলগুলো ছিল তারা তো বাংলাদেশের 100% মানুষের প্রতিনিধিত্ব করে না, সুতরাং আপনি যে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেটাও কি তাদের সামনে দিব? আমি তো দলবিহীন। তর্কের খাতির কিন্তু অনেক কিছুই তর্কে নিয়ে আসা যায়, বাস্তবতা। আমরা আলোচনায় যাই, কিছু আসে কিনা। ভাই উকিল সাহেব কালো কোট পড়ছে, আপনি কি জন্য কোট পড়ছেন? আপনার কোট পড়া দরকারটা কি গরমের মধ্যে? তর্কটা লাগাই দিলাম একটা প্যাচ, এটা ভিন্ন জিনিস। আপনি বলতেন 3000 কোটি টাকা। আমি বললাম ব্যাংকের ম্যানেজারকে পা ধরে বলতেছে যে আমি প্রেগনেন্ট, আমাকে হসপিটাল ভর্তি হতে হবে, আমার ব্যাংক টাকা দিতে। উনি বলতে টাকা কোনো ব্যাপারই না। কোন ব্যাংক বলেন তো এটা? আমি কোন ব্যাংক আমি ওপেন বলবো কেন? না বলেন। না আমি প্রমাণ করে দেবো। আমি কেন বলবো? না, ওই আছে কয়েকটা ব্যাংক আছে, ওইটা কেন বলবো? মানুষের $32 বিলিয়ন রিজার্ভ তো। আমি তো আরেকজনের রেফারেন্স দিয়ে বলি নাই, আমি নিজে বলছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি সেই দেশে বলতেছেন 3000 কোটি টাকা কোনো টাকাই না, এরকম ব্যাপার না। সেটা আমি রাষ্ট্রের তুলনায় বলেন যে এই সরকারের কোনো আইনি ভিত্তি নাই, যদি বলেন না আমি মেনেও নিলাম, তা আপনি কি করবেন? কি করলো? কি করবেন? জুলাই সনদের আইনি ভিত্তিটা লাগবে। জুলাই সনদের আইনি এটা গণভোট দরকার নাই তো, রাষ্ট্রপতির মাধ্যমে আপনি একটা রাষ্ট্রপতি পদত্যাগ করা রাখছেন। হ্যাঁ, অধ্যাদেশ জারি করলে পরে সংবিধান সংসদ না পাস করে এটা টু সাম এক্সটেন্ট একটা ইনডেমনিটি আসবে। আবার সেই ইনডেমনিটির প্রশ্ন আমি বলি, ইনডেমনিটি কেন? কারণ এই জুলাই সনদটার স্বীকৃতি, জুলাই আন্দোলনটাকে স্বীকৃতি দেওয়া হবে, তার ভিত্তিতে এই সনদটা হইতেছে, তার ভিত্তিতে আইনি ভিত্তি, সুতরাং সেটা তার জন্য সেফটি। আপনি যদি এগুলো না করেন, আপনি না করলে
ওরা নিশ্চিত করে বিপদগ্রস্ত হবে। আরেকটা কথা সবাই বলে, একটা কথাটার জবাব কারা নিশ্চিত করে বিপদগ্রস্ত হবে সেটা বুঝতেছেন। কারা বলেন না। আরেকটা কথা বলতেছি, ভালো করে বলেন। জুলাই যোদ্ধারা। হ্যাঁ, কিসের আরেকটা জুলাই কথা বলি, যোদ্ধা? জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বাংলাদেশের অন্তত 5 কোটি মানুষ জুলাই 5 কোটি, মানে এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। এইবার আসেন, এই সরকারের কোনো কাজ করার অধিকার নাই উনি বলছেন, মানে নির্বাচনটা ছাড়া, তাই না? এটা তো বলছেন আপনি। আমি বলছি যে আপনার কথা অনুযায়ী আচ্ছা। আপনি যেটা বলতে এই পারতেছেন, সরকার, আমি এখন বলে আপনার দিচ্ছি। বক্তব্য আচ্ছা, কি? আপনাকে রহমতুল ভাইকে 2 মিনিট শুয়ে তারপর আপনার কাছে আসি। না না, আমি শেষ করে দিই। না না, কেন? আপনি তো অনেকক্ষণ বলছেন আমাকে, আপনার না, আমারটা তো আচ্ছা বলেন। 2 মিনিট বলেন। বিষয়টা এই দুইটাই হচ্ছে- অন্তর্বর্তী। বিষয়টা হচ্ছে আমি ঝামেলা করলে যে কোনো জিনিস না করতে পারি। এখন যেই পরিস্থিতি আছি, আপনি বলতেছেন আন্দোলন করে না কেন, বা বিএনপি আন্দোলন করবে কার বিরুদ্ধে? আমি তো আবার বললাম যে একটা দুর্বল গভর্নমেন্ট, তারা দেশটাকে পরিচালনা করছে, দেশের জনগণ মেনে নিচ্ছে তাদেরকে। আপাতত অন্তত একটা পিরিয়ড উনি নির্বাচনটা দিয়ে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক বা নির্বাচিত প্রতিনিধির হাতে গঠন করে দেখ, সরকারটা তুলে দেখ, যারা নির্বাচন বিজয়ী হবে। তার প্রতারণা করবে না নির্বাচনে? তো নির্বাচনে প্রতারণা করবে কিনা সেটা তো তারা বুঝবে, সেটা তো আপনার আমার টেনশন করার এইবার বিষয় না। প্রতারণা করছে অলরেডি। প্রতারণা করছে, প্রতারণা বলতে এইখানেই কথা। যেই প্রতারণাটা তারা করেছে সেই প্রতারণাটা তো আপনি ধরিয়ে দিয়েছেন। এখন তো তারা আবার একটু সতর্ক হতে মনে হয় সতর্ক হওয়ার চেষ্টা করতেছে। এটা কারেকশনটা কি? এটা আমি মনে করি তাদের জুলাই সনদের কারেকশনটা কি? আমি আমি এখন নির্বাচন গণভোট সব বাদ দিলাম, জুলাই সনদ নিয়ে যে প্রতারণা করছে, প্রতারণার কারেকশনটা কি ঠিক করতে হবে? ঠিক করতে হবে বলতে ঠিক করতেই হবে, এর তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, এর তো কোনো বিকল্প নাই। আপনি তো বলতেছেন মানে যে আমি আপনার কাছে জমি বিক্রি করলাম যে দাগে, আপনি অন্য দাগ তুলে নিয়েছেন, দাগ তো ঠিক করতে হবে। হ্যাঁ, দাগ ঠিক করতে হবে। হ্যাঁ, সেই দাগ ঠিক করার জন্য কি করতে হবে? তো সরকার তো তার বিরুদ্ধে মিছিল করতে হবে। সরকার আপনারা যে স্বাক্ষর করেছেন, হ্যাঁ, আপনারা যে স্বাক্ষর করেছেন, যেই দাগে জমি বিক্রি করেছেন, সরকার অন্য দাগ তুলে নিয়েছে, যেটা আপনার বাড়ি ভিটা। তো এখন সেটা ঠিক করবেন কিভাবে? সেটাকে ঠিক করতে হবে তো। ক্লেম করতে হয়। ক্লেম যে আমার এটার মধ্যে প্রতারণা হয়েছে, আমি মামলা করলাম, ক্লেম তো অলরেডি হয়েছে। এখন ক্লেমের পরে দেখা যাক না তারা রিভিউ করে কিনা, তারা সংশোধিত হয় কিনা। সংশোধন না হলে তাহলে আপিল হবে, পরেরটা পরে চিন্তা করতে হবে। এখনই আমার এটা নিয়ে চিন্তা করা দরকার। একদম শেষ, আপনার কথা শেষ, আর শেষ 2 মিনিট আপনার। শেষ 2 মিনিট বলতে বারবার সবাই বলে অন্তর্বর্তীকালীন সরকারের এই আইনি রূপ দেওয়ার কিছু নাই। পিওরলি অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার, একদম কমপ্লিট সরকার বলতে যা বোঝায়, পরিপূর্ণ সরকার বলতে যা বোঝায়, এনি ডিসিশন ক্যান বি টেকেন বাই হিম ইফ ইট ইজ ফর দ্য বেটারমেন্ট অফ স্টেট অ্যান্ড ইটস পিপল। আর এই অন্তর্বর্তীকালীন সরকার, যে আলোচনাটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে যদি কোনো সরকার চিন্তা করা হয়, সেটা ষড়যন্ত্রের অংশ, সেটাও এক ধরনের সেটা ঠিক আছে। ষড়যন্ত্রের চিন্তা। অন্তর্বর্তীকালীন সরকারটা অতএব এই সরকারকে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের সুযোগ করে দিতে হবে। তাদের যে সমস্ত ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিগুলো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তারপর সেটাকে। আর জাতীয় নির্বাচন দেওয়ার জন্য কোনো আইনি ভিত্তি এই মুহূর্তে নাই, সেটা যখন নির্বাচন কমিশন নির্বাচন করতে যাবে, তফসিল দিতে যাবে, তখন টের পাবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো এই অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার এবং সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, সেটার জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর তত্ত্বাবধায়ক সরকার বলতে যেটা বোঝায়, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার নাই, কিছুই নাই। আর অন্তর্বর্তীকালীন পূর্ণাঙ্গ সরকার, আর একটা সরকার আসার আগ পর্যন্ত যে সময়টা, এটা 2 দিন হোক আর 2 বছর হোক, কমপ্লিট সরকার, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। এবং সে যদি এটার আইনি ভিত্তি দিতে চায় জুলাই সনদের গণভোট ছাড়া, সেই আইনি ভিত্তি দেওয়ার পর এবং সেটা রাষ্ট্রপতি অনুমোদন দিতেও বাধ্য। এই জন্য যে আমাদের সংবিধান সংস্কার পরিষদ ছিল না জুলাই সনদে, সেটা অ্যাড করতে হয়েছে। এই সরকারের ক্ষমতা এটুকু। আমি আবারও শেষ লাইন আপনাকে বলে দেই, পূর্ণাঙ্গ সরকারের ক্ষমতা। আমি আপনাকে আবারও শেষ লাইন বলে দেই, গণভোট এবং জাতীয় নির্বাচন এর বাইরে যারা চিন্তা করছেন, এই মুহূর্তে তারা দেশের বিরুদ্ধে। জি, একটু স্পর্শকাতর প্রশ্ন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। এটা মনে হয় যে দলীয় নীতি নির্ধারক পর্যায়ে আমি কেউ না। আমি আবারও বলতে আপনাকে সহযোগিতা করি। আপনাদের স্ট্যান্ডিং কমিটি একজন সদস্য আছেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বলেছেন জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। তাহলে মানে যত অপকর্ম করে করুক, যা ইচ্ছা তা ইচ্ছা করুক, আমার একটা নির্বাচন লাগবে, এরকম কিছু বিএনপির অবস্থান। শুনেন, আপনার বিয়ের পরে কিছু এমন একটা বিকলাঙ্গ সন্তানও যদি জন্মগ্রহণ করে, সেই সন্তানটাকে কিন্তু বাবা মা ফেলে দেয় না। ও আমার সন্তান, কোথায় ফেলে দেব? ও হাঁটতে পারে না, চলতে পারে না, ওষুধ খেতে পারে না, ডাক্তার বলতেছে বাঁচবে না, তারপরেও কিন্তু ওকে বুকে আগলে রাখার চেষ্টা করে, যদি বেঁচে থাকে, যদি কোনোদিন আব্বু ডাক দেয়, যদি কোনোদিন আম্মু বলে ওঠে।
আমাদের তো এই সরকার, রাজনীতিতে কি আপনারা এরকম মানে এইরকম কমনীয় এবং নমনীয় পজিশনে আছে? এই সরকারের ভাই বিরোধিতার জন্যই যে বিরোধিতা না, এটা দিয়েই তো আপনারা বুঝে নিতে পারেন যে বিএনপি কোন রাজনীতি করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠা লাভ করার পরে বহু সমাবেশে আপনারা সাক্ষী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বহুবার বলেছেন। কিন্তু একের পর এক ব্যর্থতার পরিচয় তারা দিয়ে এসছে। তাদেরকে শুধরানোর চেষ্টা করা হয়েছে, আমরা শুধরানোর চেষ্টা। ব্যর্থতা এবং প্রতারণা কি এক? বলতেছি, একটু সময় দেন। ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা তাদেরকে শুধরানোর চেষ্টা করেছি, ইনিয়ে বিনিয়ে বলেছি ইউনূস সাহেব খুব ভালো লোক, তার আশেপাশে একটু খারাপ লোক আছে। এগুলো তো ইউনূস সাহেব বোঝার কথা। উনি কি করলেন? উনি এক দেশে গিয়ে বললেন যে ডিসেম্বরে শুধুমাত্র একটা দল নির্বাচন চায়, বাকিরা কেউ চায় না। জাপানে গিয়ে বলেছিলেন। এই দেশের সেনাবাহিনী প্রধান তিনি বললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বিদেশে থেকে ওনার প্রেস সেক্রেটারিকে দিয়ে উনি বলালেন যে না, কে বলছে 18 মাসে নির্বাচন হবে। আপনি দেখেন আরেকটা দেশে গিয়ে উনি বললেন যে ছেলেপেলেরা একটা দল করছে, রাজনৈতিক দল, ওদেরকে একটু হাত পাখা ডানা এগুলি মেলার সুযোগ দেওয়া উচিত। একটা কাজও তো ওনার না ভাই। তারপরও আমরা বোঝানোর চেষ্টা করেছি। উনি যখন বুঝতে পেরেছেন যে ডক্টর ডিগ্রি অর্জন করা, নোবেল পুরস্কার আর বড় বড় ডিগ্রি অর্জন করা আর দেশটা পরিচালনা এক জিনিস না, এটা বুঝতে পেরেই কিন্তু উনি লন্ডনে গিয়েছিলেন। এবং লন্ডনে গিয়ে উনি কথা বলে একটা অন্তত আপাত দৃষ্টিকোণ থেকে দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে উনি নিয়ে যেতে চান, সেরকম একটা সদিচ্ছা কিন্তু উনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। ওনার ভিতরে কি আছে সেটা উনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমাদের কাছে মনে হয়েছে, দেশবাসীর কাছে অন্তত একটা স্বস্তি ফিরে এসেছিল যে না, উনি কিছু একটা ভালো কিছু দেখাতে চান। কিন্তু তারপর থেকে এই যে ঐকমত্যের কমিশন আপনি বলেন, আমি যে ঘটনাটা আপনাকে বললাম, আপনি এটা ঘটনাটা প্রমাণ করে দেখেন যে ওনার প্রস্তাবের কারণে, রিয়াজ সাহেবের প্রস্তাবের কারণে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল একই দিনে আপনার গণভোট এবং জাতীয় নির্বাচন করতে রাজি হলেন। সেইখান থেকে সরে আসা কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব? মিনিমাম কমিটমেন্টওয়ালা কোনো বিজ্ঞ কোনো মেধাবী লোকের পক্ষে সম্ভব? আপনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ব্যাপারে কয়টা বিষয় আছে? একটা হলো যে অর্থ সাশ্রয়। একই দিনে 2 ভোট সম্পন্ন করা গেলে সরকারের প্রায় 3000 কোটি টাকা বেঁচে যায়। এখানে অ্যাডভোকেট আপনি বলেন, তারপর সাহেব আছেন, আমি নিজে, আপনি বলবেন আপনারটা বলবেন, আমি নিজে গত বৃহস্পতিবার দিন ব্যাংকে গিয়ে আমার নিজের কিছু জমানো টাকা, সেখান থেকে বললাম যে আমাকে কিছু টাকা দেন। দিতে পারেনি। স্যার আপনি আসছেন, কি করব, আমাদের এই অবস্থা। শোনেন, এটা না, মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন, একজন মহিলা, আমি প্রেগনেন্ট, আমি হসপিটালে ভর্তি হবো, আপনি আমাকে বলেছেন এই সপ্তাহে আসতে, আমার কি করবেন আপনি? বলছেন আমি বলতে পারি না, আমাকে কিছু টাকা দেন, আমার হসপিটালে ভর্তি হতে পারবে, আমি আপনাকে জানাবো। কবে জানাবেন? আমি বলতে পারি না। একটা ব্যাংকের ম্যানেজার, খোদার কসম করে বলতেছি, আমি সাথে সাথে একজন ভদ্র মহিলা বল, স্যার আমার 2টা চেক, আমার হাজবেন্ডের চেক, আমার চেক, আমাকে কিছু টাকা দেন। বলছে আমি বলতে পারি না। সেই দেশে আপনি 2টো নির্বাচন করবেন 3 মাসের ভিত্তিতে? অ্যাবসলিউটলি জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা, জাতীয় নির্বাচনের গুরুত্বকে নষ্ট করে দেওয়া, এবং বাংলাদেশের মানুষের ভোটের কোনো মূল্য নাই, এই মূল্যহীন প্রমাণ করবার জন্যই আজকে জোর করে গণভোটের এই আওয়াজ তোলা হয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে ওই ফেসবুকের আওয়াজ আর যে তথাকথিত এটা কারা তুলছে, কারা করছে সেটা ভিন্ন, আমার খোঁজার দায়িত্ব না। এটা যেই করুক, করছে তো, সবাই তো বুঝতে পারতেছে যে রাতের বেলা হঠাৎ করে দেখে হানা মনে হয় যে হানা ভোট শুরু হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে, কোন অবস্থায় যদি গণভোট আয়োজন করতে হয়, উনি বলেছেন গণভোট আয়োজন করতে হবে আগে, বিনয়ের সাথে আমি সেটা বিরোধিতা করি। গণভোট যদি আয়োজন করতে হয়, আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত প্রেক্ষাপটে এবং সিদ্ধান্ত অনুযায়ী, ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এর বাইরে অন্য কিছু করার সিদ্ধান্ত। একটা প্রশ্ন তুলেছেন, বিএনপি কি এইভাবেই করে যাবে? হ্যাঁ, আমার সন্তান তো, আমার রক্তে গড়া, আমার স্বপ্নের এই সরকার, এই সরকারকে আমি ওই এত সহজে
তাকে আমি ফেলে দিতে চাই না, তার বিরুদ্ধে আন্দোলনও করতে চাই না। রাজ্জাকি ভাই, একেবারে একেবারে কড়া প্রশ্ন যে বিষয়টা উঠেছে বিএনপির পক্ষ থেকে, যে মানে এত বড় ক্ষয়ক্ষতি হবে যেখানে অর্থ বাঁচানোর একটা অপশন আছে, তারপরেও জাতীয় নির্বাচনের দিন কেন করতে যাচ্ছে না অনেকে? ইভেন সরকারের একটা ভেতরে একটা অংশ অভিযোগ আছে, এবং জামাত তো সরাসরি অবস্থান নিয়েছে যে মানে উনি তো গত রাত্রি আরো 3 দিন আগের দিন সরাসরি অবস্থান নিয়েছে, এবং সরকারকে তারা বলেও দিয়েছে যে কারো চাপের কাছে মাথা নত করলে ডক্টর ইউনূস জনগণের পক্ষে যে উনি হিরো ছিলেন, জিরো হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, শুধুই কি বিষয়টা এরকম যে শুধুমাত্র অর্থ অপচয় বাঁচানো, নাকি আমার কাছে নির্বাচনটা আগে হলে বড় ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয়? আমার কাছে ব্যক্তিগতভাবে, আমার কাছে, আমি তো সারা দেশের জনগণের কথা বলতে পারবো না, আমার কাছে আমি বলছি এগুলো আমার কাছে গ্রহণযোগ্য কথা মনে হয় না।